গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু হার্টের যে ডিজিজ এবং সেগুলোর যেই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শিখেছিলাম। তো আজকে সম্পূর্ণ একটি নতুন চ্যাপ্টার জিনতত্ত্ব এবং বিবর্তন এ সম্পর্কে পড়ব। এখানে অনেকগুলো নতুন টপিক পাবে এবং খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এবং আগেই বলে রাখি যে এইচএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট একটা সিকিউ কমন পাবেই এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। চলো শুরু করি। জিনতত্ত্ব এবং এর বিবর্তন। জিনতত্ত্ব ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জেনেটিক্স, যা হচ্ছে জীববিজ্ঞানের একটি খুবই আলোচিত একটি শাখা। এই শাখা মূলত হচ্ছে জীবের যেই বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন, সেটা কোথায় থাকে? সেটা হচ্ছে ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোমের মধ্যে মূলত হচ্ছে ডিএনএ থাকে। সেই ডিএনএর মধ্যে এই জিনটা থাকে, যা কিনা প্রত্যেকটি বৈশিষ্ট্যকে ডিটেক্ট করে বা হচ্ছে সে নির্দিষ্ট করে। একটা জীবে অসংখ্য বৈশিষ্ট্য থাকে, তো সেই বৈশিষ্ট্যগুলোর জন্য দায়ী যেই জিন, সেই জিনের গঠন, সেই জিনের কাজ এবং এক বংশ থেকে অন্য বংশে অর্থাৎ বংশ পরম্পরায় এই যে জিন, এই জিনটার যে সঞ্চারণ, এটার ধরনটা কীরকম হবে এবং এর ফলাফলটা কী হবে, এই সকল বিষয় নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা অথবা জেনেটিক্স। উইলিয়াম বেটসন 1905 সালে সর্বপ্রথম এই জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন। মূলত জিনতত্ত্বের জনক হিসেবে আমরা চিনি যে ইউহান মেন্ডেলকে, তার অনবদ্য কিছু সূত্র বা তত্ত্বের জন্য। জিনতত্ত্বের জনক হিসেবে মূলত হচ্ছে স্বীকৃত এই যে গ্রেগর ইউহান মেন্ডেল। উনি মূলত বর্তমান চেক প্রজাতন্ত্রবাসী একজন ধর্মযাজক ছিলেন। দীর্ঘ 7 বছর তিনি বিভিন্ন ধরনের মটরশুঁটি গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতি সম্পর্কে 2 রকমের ধারণা আহরণ করেন এবং এ ধারণাগুলোই মূলত হচ্ছে তার একটি বই, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টস ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন বা উদ্ভিদ সংকরায়নের পরীক্ষা। এটা 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্রসিডিং অফ দ্য ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি ইন বার্ন, জার্মানির, এটা হচ্ছে বার্ন হচ্ছে একটা জায়গার নাম। সেই বার্নের যেই ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, সেই হিস্ট্রি সোসাইটিতে এটা একটা জার্নালে প্রকাশিত করেন। আমরা জানি যে কোনো বৈজ্ঞানিক ধারণা, এটা যদি কখনো তোমরাও যদি কোনো কিছু আবিষ্কার করো বা বৈজ্ঞানিক কোনো ধারণা যদি আবিষ্কার করো, সেটা যদি প্রমাণ করতে পারো, সেই ধারণাটা যদি আগে কখনো আবিষ্কৃত না হয়ে থাকে, তাহলে ইন্টারন্যাশনাল যে কোনো একটি জার্নালে সেটা প্রকাশ করতে হয়। সেটা নিয়ে পরবর্তীতে ইন্টারন্যাশনালি, প্রথমে ন্যাশনাল লেভেলে সেটা হচ্ছে গবেষণা করা হয়, সেটা যদি স্বীকৃতি পায়, তারপরে আন্তর্জাতিক সোসাইটিতে, যেই সায়েন্টিস্ট সোসাইটি, সেখানে হচ্ছে একটা জার্নালে প্রকাশিত হতে হয়। সেটা নিয়ে অনেক মতামত বা সমালোচনা হয়। তারপর তোমার সেই মতামতটা যদি সবার গ্রহণ করে, তখনই সেটা কিন্তু তুমি আবিষ্কারক হিসেবে সেই নামটা, সেই জিনিসটার পাশে তোমার নামটা লিপিবদ্ধ হবে। কিন্তু এই যে মেন্ডেল, তিনি যে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ বার্নে, তিনি যে জার্নালে এই যে তার 2টা ধারণা, যেটা তিনি মটরশুঁটি গাছ নিয়ে আবিষ্কার করেছিলেন, সেটা প্রকাশ করেন। কিন্তু এই নিবন্ধটি মেন্ডেল মৃত্যুর আগ পর্যন্ত লোকচক্ষুর আগোচরেই থেকে যায়। অর্থাৎ এটা এতটা মানুষ এটা নিয়ে গবেষণাও করেন না বা এটা নিয়ে চিন্তাভাবনাও আর করেন না। পরবর্তীতে 1884 খ্রিস্টাব্দে সাধারণত হচ্ছে 6 জানুয়ারি মেন্ডেল মৃত্যুবরণ করেছিলেন এবং এই মৃত্যুর 16 বছর পর অর্থাৎ 1900 সালে 3 জন ভিন্ন দেশের 3 বিজ্ঞানী মূলত হচ্ছে পৃথকভাবে একই সময়ে মেন্ডেলের এই গবেষণার ফলাফল
পুনরাবিষ্কার করেন। অর্থাৎ মেন্ডেল কিন্তু এই যে জিনতত্ত্বের জনক বলা হয়, তিনি জীবন্ত অবস্থায় অর্থাৎ জীবিত অবস্থায় তাকে কিন্তু জিনতত্ত্বের জনক বলা হয়নি, বা তার যেই অনবদ্য আবিষ্কার জেনেটিক্সের জন্য সেটা কিন্তু তিনি জীবন দশায় সেটা জানতে পারেননি, তিনি সেটার জন্য স্বীকৃতি পেয়েছেন। তার মৃত্যুরও 16 বছর পরে সেটা স্বীকৃতি লাভ করে 3 জন বিজ্ঞানীর আবিষ্কার বা সমালোচনা বা গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করার মাধ্যমে। চলো দেখি 3 জন বিজ্ঞানীর নাম কি কি। ইনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল, যেটা জার্মানির ভাষা অনেক সময় জোহানও বলে, ইউহানও বলা হয়। এই হচ্ছেন 3 জন বিজ্ঞানী। একজন হচ্ছেন নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী হুগো দা ভ্রিস, যাকে প্রথমেই দেখানো হয়েছে। 2 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন জার্মানির উদ্ভিদ বিজ্ঞানী এবং উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স। এছাড়া 3 নম্বরে অস্ট্রিয়ার কৃষিবিজ্ঞানী এরিক স্টেমেক নামক একজন কৃষিবিজ্ঞানী। এই 3 জন পরবর্তীতে গবেষণা করে সেই মেন্ডেলের যেই আবিষ্কার সেটা পুনরাবিষ্কার করেন। আশ্চর্য বিষয় হলো এই বিজ্ঞানীরা তাদের যে সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করেই মেন্ডেলের যে গবেষণা সম্পর্কে অবহিত হয়েছিলেন। তারা কিন্তু জানতেন না যে মেন্ডেল এর আগেই এই বিষয় নিয়ে গবেষণা করে রেখে গিয়েছেন। তারা 3 জন বিজ্ঞানী নতুন করে যখন গবেষণা করেন, তখন তারা যখন এই যেই ফলাফলটা পান, এটা যখন জার্নালে দিতে যান, তখনই কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল যে আগেই জার্নালে প্রকাশ করে গেছেন সেটা তখন তাদের সামনে চলে আসে এবং তখন তারা এ সম্পর্কে অবহিত হয়। তাই এভাবে তখন মেন্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির যে মৌলিক যে সূত্র সেটা আবিষ্কার এবং প্রকাশ হয়, এবং যা ভিত্তি রচিত হয় তার উপর নির্ভর করেই জীববিজ্ঞানের আজ পর্যন্ত বংশগতিবিদ্যা বা জিনতত্ত্বের এই গুরুত্বপূর্ণ শাখাটির বিকাশ ঘটেছে। এ কারণে মেন্ডেলকে মূলত বংশগতিবিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স বলে অভিহিত করা হয়। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বা মেন্ডেলিয়ানের এই যে বংশগতিবিদ্যায় তিনি যে মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছিলেন, তার জন্য বিশেষ কিছু গুণাবলী ছিল এই মটরশুঁটি গাছে। তিনি মূলত মেন্ডেলের যে কাজ, সেই কাজের যেই ধারাটা ছিল এটা মূলত হচ্ছে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে তিনি পরীক্ষা শুরু করেছিলেন। এ ধরনের উদ্ভিদ ছিল, এটার মধ্যে এক ধরনেরটা ছিল হচ্ছে লম্বা, অন্যটা ছিল হচ্ছে খাটো। তো পরীক্ষা শুরু করার আগে তিনি মটরশুঁটি গাছের তিনি সাধারণত যে লম্বা এবং খাটো 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়েছিলেন। তো পরীক্ষা করার আগে তিনি মটরশুঁটি গাছের বিশুদ্ধতা প্রথমে পর্যবেক্ষণ করলেন, অর্থাৎ যেটা লম্বা সেটা একেবারে বিশুদ্ধ লম্বা কিনা, আর যেটা খাটো সেটা বিশুদ্ধ খাটো কিনা, সেদিকে তিনি প্রথমে পর্যবেক্ষণ করলেন। এরপরে শুদ্ধ লক্ষণযুক্ত, অর্থাৎ তার যে মটরশুঁটি গাছ অনেকগুলো ছিল তার মধ্যে সবচেয়ে লম্বাটা নিয়েছেন এবং সবচেয়ে খাটোটা সেটা নিয়েছেন, এবং এরপর সে শুদ্ধ লক্ষণযুক্ত যেই একটি লম্বা উদ্ভিদের সাথে শুদ্ধ লক্ষণযুক্ত যে একেবারে খাটো যেই উদ্ভিদের কৃত্রিম পরাগ সংযোগ ঘটান, অর্থাৎ পরাগায়ন ঘটান। তো ফুলের পরাগরেণু মূলত লম্বা উদ্ভিদের পরাগরেণু নিয়ে তিনি খাটো উদ্ভিদের গর্ভমুণ্ডে, ফুলের যে গর্ভমুণ্ড সেখানে স্থাপন করেন, এবং পরাগ সংযোগের ফলে উৎপন্ন যেই বীজ, তা থেকে যেই উদ্ভিদ সেটা আবির্ভূত হয়, সেগুলো দেখেন তিনি যে সবগুলোই লম্বা। অর্থাৎ প্রথম যেই পরাগ সংযোগের ফলে সৃষ্ট উদ্ভিদগুলো মেন্ডেল যেটা পর্যবেক্ষণ করেন, তার মাধ্যমে তিনি প্রথম বংশধর বা F1 জেনারেশন বা F1 জনু যেটা, সেগুলোকে তিনি প্রথম বংশধর হিসেবে চিহ্নিত করেন। পরবর্তীতে তিনি সেই F1 জেনারেশন বা প্রথম বংশধরগুলোর মধ্যে নিজেদের মধ্যে আবার ক্রস করান, অর্থাৎ ঠিক একইভাবে তিনি পরাগ সংযোগ ঘটান, অর্থাৎ একটা উদ্ভিদের পরাগরেণু অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে তিনি কৃত্রিমভাবেই স্থাপন করেন, এবং এই পরাগায়নের ফলে যে দ্বিতীয় বংশধর তৈরি হয়, অর্থাৎ নতুন যেই বীজ হয় এবং নতুন যেই বীজ থেকে যে উদ্ভিদটা হয়, সেই দ্বিতীয় বংশধর এর মোট যে উদ্ভিদ
তিনি দেখেন তার মধ্যে 1064টি উদ্ভিদের মধ্যে মাত্র 277টি উদ্ভিদ তিনি পান হচ্ছে খাটো, আর ম্যাক্সিমাম অর্থাৎ 277টি বাদ দিলে 1064 থেকে যেই বাকি 787টি উদ্ভিদ সবগুলোই লম্বা হয়েছিল। অর্থাৎ তিনি দেখেন যে ম্যাক্সিমাম উদ্ভিদেই কিন্তু সেই বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যটি প্রথম জেনারেশনের আগেই প্রথম যেই পিতামাতা উদ্ভিদ দুইটা ছিল সেই প্রথম যেই লম্বা গাছের বৈশিষ্ট্যটা তিনি F2 জেনারেশনে ম্যাক্সিমাম উদ্ভিদের মধ্যেই দেখেন। অর্থাৎ লম্বা এবং খাটো উদ্ভিদের অনুপাত তিনি যখন দেখেন, অনুপাতে দেখেন 3:1, অর্থাৎ প্রায় 75% উদ্ভিদই দেখা যায় লম্বা, মাত্র 25% উদ্ভিদ দেখা যায় হচ্ছে খাটো। মেন্ডেল এই পরীক্ষাগুলো সাধারণত হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য মটরশুঁটি গাছের মধ্যেই সংগঠিত করেন। তো এই ধরনের যে পরীক্ষা এটাকে তিনি নাম দেন মনোহাইব্রিড ক্রস, অর্থাৎ এক লক্ষণ মানে একই বৈশিষ্ট্য, অর্থাৎ একটা বৈশিষ্ট্য হয় লম্বা হবে অথবা খাটো হবে, এই একটা বৈশিষ্ট্য একজোড়া বৈশিষ্ট্য সংকরায়ন নাম দেন, অর্থাৎ মনোহাইব্রিড ক্রস, অর্থাৎ হয় সে লম্বা হবে অথবা খাটো হবে, অর্থাৎ তার দৈর্ঘ্য এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটার জন্য দায়ী যে জিন, সেই জিন নিয়ে তিনি কাজ করেছেন। এটা হচ্ছে তার পরীক্ষার মূল লক্ষ্য ছিল, তাই তিনি নাম দিয়েছেন মনোহাইব্রিড ক্রস। পরবর্তীতে মেন্ডেল 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য যুক্ত মটরশুঁটি গাছ বাছাই করলেন এবং তাদের মধ্যে ক্রস করালেন। একটি ছিল শুদ্ধ লক্ষণযুক্ত হলুদ এবং গোল বীজ উৎপন্নকারী উদ্ভিদ, অপরটি ছিল শুদ্ধ লক্ষণযুক্ত সবুজ এবং কুঞ্চিত বীজ। উৎপন্নকারী উদ্ভিদের পরাগায়ন ঘটানোর পরে তিনি দেখেন F1 জেনারেশনের সবগুলো উদ্ভিদই গোল হলুদ বীজ, অর্থাৎ প্রথম যেই শুদ্ধ যেটা বললাম একটা হচ্ছে গোল হলুদ বীজ আর একটা হচ্ছে সবুজ কুঞ্চিত, এটার মধ্যে প্রথম যে গোল হলুদ, এই গোল হলুদটাই তিনি ম্যাক্সিমাম পান প্রথম বংশধরে। দ্বিতীয় বংশধরে যখন যান, আবার যে প্রথম বংশধর উদ্ভিদগুলোর মধ্যেই যখন তিনি ক্রস করান, তখন দ্বিতীয় বংশধরে 16টি উদ্ভিদের মধ্যে দেখা যায় দ্বিতীয় বংশধরে 9টি গোল হলুদ, 3টি হলুদ কুঞ্চিত, 3টি সবুজ গোল এবং 3টি সবুজ কুঞ্চিত বীজ উৎপাদনকারী উদ্ভিদ তিনি পান। মেন্ডেলের এই পরীক্ষাকে সাধারণত হচ্ছে তিনি 2 জোড়া অর্থাৎ 2টা বিপরীত জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন। মূলত হলুদের বিপরীতে হচ্ছে সবুজ আর গোলের বিপরীতে হচ্ছে কুঞ্চিত, তাই তিনি এই ধরনের ক্রসকে বলেছেন ডাই হাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন। মেন্ডেলের এই যে গবেষণা, এটা মূলত হচ্ছে আমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র যথাক্রমে, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এটা জাস্ট বোঝানোর জন্য আমি আজকে বললাম, এটা ডিটেলস আমরা আগামী ক্লাসে দেখব। তো তার এই যে গবেষণা, এই গবেষণার ফলেই জেনেটিক্সের নতুন একটি দ্বার উন্মুক্ত হয় এবং এভাবেই তিনি জেনেটিক্সের 2টা সূত্র দেন, যা নিয়ে পরবর্তীতে অনেক গবেষণা হয়, এখনও পর্যন্ত এটা নিয়ে গবেষণা হয়। তাই তাকে মেন্ডেলকে যে জিনতত্ত্বের অর্থাৎ জেনেটিক্সের জনক বলা হয়, তা যথেষ্টই যুক্তিযুক্ত হয়ে দাঁড়ায়। মেন্ডেল এই যে সাফল্য পেয়েছেন জেনেটিক্সের, এর জন্য মূল কারণ ছিল মটরশুঁটি গাছকে সিলেকশন করা। তো মটরশুঁটি গাছের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল যা তাকে এই সাফল্যমণ্ডিত একটি গবেষণার এনে দিয়েছে। প্রধান কারণ ছিল, 1 নম্বর কারণটাই ছিল মটরশুঁটি গাছটা ছিল 1 বর্ষজীবী একটি গাছ। মটরশুঁটি যেই গাছ, এটা সাধারণত অতি সহজেই বাগানের জমিতে এবং টবে লাগানো যায় এবং এটা 1 বছর এটা বাঁচে। মটরশুঁটি গাছের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর প্রতিটি বংশধরের আয়ুষ্কাল খুবই অল্প, অর্থাৎ দ্বিতীয় বংশধর তৃতীয় বংশধর এটা আমি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু দেখতে পাই এবং প্রতিটি জনুর এই যে আয়ুষ্কাল, এটা খুব অল্প হওয়ার জন্য সংকরায়ন পরীক্ষার ফল পাওয়ার জন্য একজন বিজ্ঞানীকে অনেক দিন অপেক্ষা করতে হয়নি, মেন্ডেলকে অনেক দিন অপেক্ষা করতে হয়নি। তিনি খুব সহজেই রেজাল্ট পেয়েছিলেন এবং খুব সহজেই এই যে মটরশুঁটি গাছ সিলেকশনের জন্য নতুন বংশধর তিনি খুব দ্রুতই পেয়েছেন এবং সেখান থেকে সিদ্ধান্তও নিতে পেরেছেন। 3 নম্বর কারণ, মেন্ডেল যে
একটি গাছের পরাগরেণু, মটরশুঁটি গাছের পরাগরেণু আরেকটি মটরশুঁটি গাছের ফুলে যে পরাগায়নের গর্ভমুণ্ডে যে স্থানান্তর করেছেন, পরাগায়ন ঘটিয়েছেন কৃত্রিমভাবে, এটার অন্যতম কারণ হচ্ছে এটা সফল হয়েছিল, ফুলগুলো আকারে বড় হয়েছিল। মটরশুঁটি গাছের ফুল আকারে বড়, তাই খুব সহজেই তিনি এই পরাগায়নটি কৃত্রিমভাবে ঘটাতে পেরেছিলেন। এছাড়াও দেখা যায় যে মটরশুঁটি গাছে একাধিক যে বৈশিষ্ট্যগুলো, যেটা আমরা দেখলাম মাত্র, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে খাটো, বৈশিষ্ট্য খুবই সুস্পষ্ট। এছাড়া গোল এবং হলুদ বীজের সাথে যেই কুঞ্চিত এবং সবুজ বীজের উৎপাদনকারী উদ্ভিদের যে ক্রস, এটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা বিপরীত বৈশিষ্ট্য এবং খুব সুন্দরভাবে এটা লক্ষণটা দেখা যায় এবং তুলনা করা যায়। 5 নাম্বার, ফুলগুলো ছিল উভলিঙ্গ, অর্থাৎ এক্ষেত্রে পরাগায়নের অনুপাতটা খুবই বেশি ছিল। কৃত্রিম পরাগায়নের পাশাপাশি অসংখ্য স্বপরাগায়ন ঘটানো হয়েছিল। 6 নাম্বার, অন্যতম একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে শঙ্করায়নে সৃষ্ট যে বংশধরগুলো, এগুলো সবগুলোই উর্বর ছিল। অর্থাৎ মটরশুঁটি গাছে আমরা যদি কখনো দেখি, মটরশুঁটির বীজ যদি মাটিতে ফেলে দেই, সেখান থেকে খুব সহজেই কিন্তু নতুন গাছ হয়। অর্থাৎ মটরশুঁটি বীজের যে বংশধর, সেটা কিন্তু খুবই উর্বর এবং খুব সহজেই সেখানে বংশবৃদ্ধি হয়ে থাকে। তাই বলা যায় যে মটরশুঁটি গাছ সিলেকশন করা এই গবেষণার কাজে মেন্ডেলকে সবচেয়ে বেশি সফলতা এনে দিতে সহায়তা করেছিল। তো এটাই হচ্ছে মেন্ডেলের জীবনের যেই ইতিহাস এবং তাকে কেন জিনতত্ত্বের জনক বলা হয়, বা তার সাফল্যের যে মূল চাবিকাঠি মটরশুঁটি গাছ, সেখানেও তার বিধাতা প্রদত্ত একটি ব্যাপার ছিল, যা কিনা তাকে গবেষণায় সহায়তা করেছিল। তো চলো আমরা জিনতত্ত্বের যেহেতু আমরা পড়ব, এখানে কিছু বেসিক কিছু কথা আছে, সেগুলো সম্পর্কে আমরা আজকে পরিচিত হই। প্রথম যেই কথাটি, সেটি হচ্ছে ফ্যাক্টর বা জিন। ফ্যাক্টর বা জিন বলতে মূলত বোঝায় যে কোনো একটি ক্রোমোজোমের মধ্যে নর্মালি কি থাকে, ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে অসংখ্য ডিএনএ। ডিএনএর মধ্যে ছোট ছোট অসংখ্য ভাগ থাকে, যেটাকে বলা হয় হচ্ছে জিন। এই জিনটাকেই মূলত যখন আমরা ছোটোখাটো অক্ষর বা বড় হাতের কোনো অক্ষর দিয়ে প্রকাশ করি, তখন সেটাকে বলি আমরা ফ্যাক্টর। মূলত এই যেই ডিএনএ সেগমেন্ট বা ডিএনএর যেই অংশবিশেষ, খণ্ডিত অংশবিশেষ, যেটাকে আমরা জিন বলতেছি, এটাই মূলত প্রত্যেকটা জীবের ছোট ছোট বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে বা প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী থাকে। অর্থাৎ যদি আমি বলি যে মানুষের শরীরের রং কালো, এই কালো রঙের জন্য কিন্তু একটা দায়ী থাকে একটা জিন। একটা চোখ সাদা অথবা হালকা নীল বর্ণের হয়, কারো বাদামি বর্ণের হয়, এই যেই বর্ণ, চোখের রং, এখানেও কিন্তু ছোট্ট একটা বৈশিষ্ট্য, এটার জন্য দায়ী থাকে আরেকটা জিন। চুলের রং কালো হতে পারে, কারো সাদা হয় বা কারো বাদামি হয়, তো এই বৈশিষ্ট্যও কিন্তু একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের জন্য দায়ী থাকবে কি একটা জিন। তাহলে জিন বলতে আমরা মূলত বুঝতেছি যে প্রত্যেকটা বৈশিষ্ট্য, একটা জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী একটা ছোট্ট ডিএনএ সেগমেন্ট, যেটা কিনা জীবের ক্রোমোজোমের মধ্যে উপস্থিত থাকে। এরপরে রয়েছে লোকাস। লোকাসটা হচ্ছে মূলত একটা ক্রোমোজোমে জিনের যে জায়গাটায় থাকবে, সেই জায়গাটা। যদি আমি একটা ক্রোমোজোম ছবি আঁকি, ক্রোমোজোমে দেখা যায় এরকম প্রাইমারি কনস্ট্রিকশন, সেকেন্ডারি কনস্ট্রিকশন এরকম থাকে। তো এখানে ক্রোমোনেমাটা থাকে, এরকম ডিএনএ সেগমেন্ট, ডিএনএটা এইভাবে পেঁচানো থাকে ক্রোমোনেমা হিসেবে। তো ধরলাম এই একটা জিন এই পজিশনটাতে অবস্থান করে, কোনো একটা জিন এই পজিশনটাতে অবস্থান করে, এই যেই জায়গাটা, এই জায়গার নাম হচ্ছে লোকাস। অর্থাৎ জিন বা ফ্যাক্টর বা একটা বৈশিষ্ট্য ধারণকারী যেই জিন ক্রোমোজোমের যেই স্থানটাতে অবস্থান করে, সেই অবস্থানটাকে বলা হয় হচ্ছে লোকাস। এর পরবর্তীতে আমরা পাচ্ছি হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এটা বলতে সাধারণত বোঝায় সমসংস্থ হলে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ের
নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। তো এটা আসলে এভাবে যদি আমি সংজ্ঞায়িত করি হয়তোবা তোমার কাছে কঠিন লাগবে। আমরা একটু আগের যেই পড়া আমরা যখন কোষ বিভাজন পড়েছিলাম সেদিকে চলে যাই। অনেকেরই মনে আছে হয়তোবা কায়াজমা ফর্মেশন অথবা হচ্ছে বাইভ্যালেন্ট তৈরি, নন সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, তো এরকম অসংখ্য পড়া কিন্তু এরকম ব্যাপারগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। তো সেই জায়গায় আমি চলে যাই। মূলত সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম, আমি 2 জোড়া ক্রোমোজোম নিলাম, এভাবে ক্রোমোজোম নিলাম, মাঝখানে হচ্ছে এখানে আমরা সেন্ট্রোমিয়ার রাখলাম। এক জোড়া ক্রোমোজোম নিলাম। তো সমসংস্থ ক্রোমোজোম অর্থাৎ 2টা ক্রোমোজোম এখানে পাশাপাশি রাখা হয়েছে। 2টা ক্রোমোজোমের মধ্যেই কিন্তু একটা জীবের কিন্তু প্রত্যেকটা জীবের মূলত হচ্ছে বৈশিষ্ট্য ধারক এবং বাহক হচ্ছে এই ক্রোমোজোম। ক্রোমোজোমের ছোট পার্ট হচ্ছে জিন। এই জিনটা যেই জায়গায় অবস্থান করে সেটাকে আমরা বলতেছি লোকাস। তো একটা বৈশিষ্ট্য, যে কোনো একটা বৈশিষ্ট্য, সেটার জন্য দায়ী যেই জিনটা, এটা যেহেতু এই ক্রোমোজোমে অবস্থান করে, ঠিক সেম একটা পজিশন কিন্তু এই ক্রোমোজোমেও থাকে। এই যে যেই সেম পজিশনে এখানে যদি লম্বার জন্য বিগটি থাকে আর এখানে যদি লম্বার জন্য বিগটি থাকে, তাহলে এই যে সমসংস্থ অর্থাৎ সমান জায়গায় অর্থাৎ একই জায়গায় ক্রোমোজোম জোড়ের একটা নির্দিষ্ট অবস্থানে বা লোকাসে এই যে যেই 2টা জিন বিগটি এবং বিগটি, এদেরকে একে অপরের অ্যালিল বলে। অ্যালিলটা কখনো দেখা যায় একই রকম হয়, অর্থাৎ এখানে আমি 2টাই যদি বিগটি দেই তাহলে এটা একরকম হবে। আবার আমি যদি একটাকে বিগটি লিখি আর একটাকে স্মল টি লিখি তাহলে কিন্তু একটার বিপরীত হয়ে যায়। তাহলে আমি যখন বিগটি 2টাতেই লিখব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হোমোজাইগাস। যেটা হচ্ছে পরবর্তীতে আমি বলবো, যেটা হচ্ছে যদি অ্যালিল 2টা একই রকম হয় অর্থাৎ 2টাই বড় হাতের হয়, অর্থাৎ 2টাই যদি ডমিনেন্ট হয় অর্থাৎ প্রকট হয়, তাহলে যেই অবস্থাটা হয় সেটাকে বলা হচ্ছে হোমোজাইগাস। অ্যালিলের যেই অবস্থানকারী যেই জিন 2টা, ওইটা যদি একটা প্রকট হয় আরেকটা যদি প্রচ্ছন্ন হয়, অর্থাৎ একটা বড় হাতের একটা ছোট হাতের দিয়ে যদি প্রকাশ করা হয়, অর্থাৎ একটা প্রকট জিন আর একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, এরকম যদি হয় তাহলে এই অবস্থাটাকে বলা হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশন। অর্থাৎ দেখা যায় যে কোনো জীবে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যেই অ্যালিল 2টা অসম আকৃতির, অর্থাৎ একটা বড় একটা ছোট, অর্থাৎ একটা প্রকট হলে আর একটা প্রচ্ছন্ন, একটা ডমিনেন্ট হলে একটা রেসেসিভ। তো এই ধরনের ঘটনা যখন ঘটে তখন সেটাকে বলা হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশন। আর যদি 2টাই যদি একই রকম হয়, 2টাই যদি প্রকট হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে, অথবা 2টাই যদি প্রচ্ছন্ন হতো অথবা এরকমও যদি হতো যে 2টাই প্রচ্ছন্ন অর্থাৎ 2টাই যদি ছোট হাতের হতো, সেটাকেও আমরা হোমোজাইগাস বলতাম। অর্থাৎ একই আকৃতির যদি হয়, সমপ্রকৃতির যদি হয়, তখন সেটাকে বলবো হোমোজাইগাস। আর অ্যালিল 2টা যদি হয় বিষম আকৃতির বা হচ্ছে অসম আকৃতির, তখন সেটাকে বলবো হেটারোজাইগাস কন্ডিশন। এটা হোমোজাইগাস কন্ডিশন, হয় স্মল টি অথবা বিগটি। আর যদি স্মল টি আর বিগটি পাশাপাশি থাকে তাহলে সেটাকে বলবো হেটারোজাইগাস। তাহলে অ্যালিল মূলত যদি আমরা বুঝি তাহলে এই 2টা হেটারোজাইগাস আর হোমোজাইগাস কন্ডিশনটা বুঝবো। অ্যালিল মূলত আবার বলি, অ্যালিলটা হচ্ছে মূলত সমসংস্থ অর্থাৎ এক জোড়া ক্রোমোজোম কিন্তু জোড়ায় থাকে। এটা তো আমরা জানি যে ক্রোমোজোম মানুষের 23 জোড়া ক্রোমোজোম অর্থাৎ জোড়ায় থাকে। তো একটা জোড়া ক্রোমোজোমের একটা ক্রোমোজোমের যেই জায়গাটায় লম্বা বৈশিষ্ট্যটা থাকে ঠিক অপর সমসংস্থ ঠিক অপর ক্রোমোজোমটার অর্থাৎ একই জোড়ার অন্য ক্রোমোজোমটার ঠিক সেম পজিশনে সেম লোকাসে কিন্তু সেম বৈশিষ্ট্যেরই একটা জিন থাকে। এই জিন 2টা যদি একই রকমের হয় তাহলে সেটাকে বলবো হোমোজাইগাস, আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটাকে বলবো আমরা হেটারোজাইগাস। তো এই হচ্ছে মূলত কিছু প্রয়োজনীয় শব্দ। আজকে 5টা শব্দ শিখলাম। আগামী ক্লাসে আমরা
আরও 5টা শব্দ শিখব। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছি। তারপরে যদি কোনো কোশ্চেনে সমস্যা দেখা দেয় বা তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে আগামী ক্লাসে, আজকের ক্লাসের কমেন্ট লিস্টে অবশ্যই লিখে দিবা। তোমাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নাম রোলটি লিখতে ভুল করবে না। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।